শতভাগ বিদ্যুৎ নিশ্চিতে কাজ করছে সরকার। ৬টি বিদ্যুৎ কেন্দ্রের উদ্বোধন প্রধানমন্ত্রীর। সুনামগঞ্জে স্কুল ছাত্র ইমন হত্যা মামলায় ৪ জনের মৃত্যুদণ্ড, আসামিদের ১ জন পলাতক। চিরকুট সহ ৩ মরদেহ উদ্ধারের কিনারা করতে পারছে না পুলিশ, এখনো গ্রেপ্তার হয়নি কেউ। উপজেলা নির্বাচনে পক্ষপাত হলে কড়া ব্যবস্থা, কেন্দ্রে অনিয়ম হলে ভোট বন্ধের হুঁশিয়ারি। বুড়িগঙ্গা ও কর্ণফুলী তীরে চলছে উচ্ছেদ অভিযান, নদী রক্ষায় ক্ষমতা বাড়ছে কমিশনের। আমন্ত্রণ সমগ্র বাংলাদেশে, আপনাদের সঙ্গে আছি নুসরাত হক। দেশে এখন 93% মানুষ বিদ্যুৎ সুবিধা পাচ্ছে। কোনো এলাকায় বিদ্যুৎ সুবিধার বাইরে থাকবে না। সকালে বেশ কয়েকটি বিদ্যুতায়ন প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে একথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি জানান, উন্নয়নের জন্য বিদ্যুৎ অপরিহার্য, তাই শতভাগ বিদ্যুৎ সুবিধা নিশ্চিত করতে তার সরকার বদ্ধপরিকর। গণভবন থেকে ভিডিও কনফারেন্সে ৬টি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র, ৯টি গ্রিড উপকেন্দ্র এবং ১২ উপজেলায় শতভাগ বিদ্যুতায়ন কার্যক্রম ও সাবমেরিন কেবলের মাধ্যমে সন্দ্বীপ উপজেলায় বিদ্যুৎ সরবরাহ উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। ভোলা, চাঁদপুর, আশুগঞ্জ, রূপসা, চট্টগ্রামের জৌলধা এবং সিরাজগঞ্জে নতুন ৬টি বিদ্যুৎ কেন্দ্র উদ্বোধনের মধ্য দিয়ে জাতীয় গ্রিডে আরও যোগ হল ৯৮০ মেগাওয়াট বিদ্যুৎ। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, ইতোমধ্যেই দেশের 93% মানুষ বিদ্যুৎ পাচ্ছে। প্রতিটি ঘরে আলো জ্বেলেই দেশকে উন্নত করবে আওয়ামী লীগ। ২০০৮ থেকে ২০১৮ পর্যন্ত আমরা একটানা ২ বার ক্ষমতায় এসে বাংলাদেশকে আজকে একটা উন্নয়নের পথে এগিয়ে নিয়ে যাচ্ছি। বাংলাদেশকে জাতির পিতা যুদ্ধবিধ্বস্ত বাংলাদেশ হিসেবে গড়ে তুলে স্বল্পোন্নত দেশ হিসেবে প্রতিষ্ঠা করেছিলেন। আজকে আমরা উন্নয়নশীল দেশ হিসেবে উন্নীত হয়েছি। এই ধারাবাহিকতা বজায় রাখার জন্য আমরা কাজ করে যাচ্ছি। এবারে ২০১৮ নির্বাচনে বাংলাদেশের জনগণ নৌকা মার্কায় ভোট দিয়ে আমাদের নির্বাচিত করেছে। আমি জনগণের প্রতি আমার কৃতজ্ঞতা জানাচ্ছি। নির্বাচনে ভোট দিয়ে জনগণ রাষ্ট্র পরিচালনার যে দায়িত্ব দিয়েছে তা রক্ষা করে দেশকে এগিয়ে নিতে সব ধরনের প্রচেষ্টা অব্যাহত রাখার প্রত্যয় জানান শেখ হাসিনা। কেবলের মাধ্যমে লাইন নিয়ে সন্দ্বীপে আমরা এখন গ্রিড লাইনের মাধ্যমে বিদ্যুৎ দিতে পারছি। আজকে আমরা সেটা উদ্বোধন করলাম। সেখানে বিনিয়োগ হবে, শিল্পায়ন হবে, আমাদের কৃষি উৎপাদন বৃদ্ধি পাবে, কৃষি প্রক্রিয়াজাত শিল্প গড়ে উঠবে, আমরা বহুমুখী কাজ করতে পারবো। এমনকি আমাদের ব্লু ইকোনমির অনেক কাজ সেখানে আমরা করতে পারবো, কারণ এই দ্বীপটি অত্যন্ত চমৎকার। এখানে পর্যটন শিল্প আরও ভালোভাবে গড়ে উঠতে পারবে। সেই সাথে সাথে প্রত্যেকটা উপজেলায় সার্বিক উন্নয়নের জন্য আমরা পদক্ষেপ নিচ্ছি। বিদ্যুৎকে উন্নয়নের প্রধান উপাদান ও রাষ্ট্রীয় সম্পদ উল্লেখ করে তা ব্যবহারে মিতব্যয়ী হতে দেশবাসীর প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অনিমেষ কর, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সুনামগঞ্জের স্কুল ছাত্র শিশু মুস্তাফিজুর রহমান ইমন হত্যা মামলায় ৪ জনকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। দুপুরে সিলেট দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ রেজাউল করিম এই রায় দেন। একই সাথে প্রত্যেকের ২০,০০০ টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়। দণ্ডপ্রাপ্তরা হল ছাতক উপজেলার ব্রাহ্মণজুলিয়া গ্রামের মসজিদের ইমাম সোয়েবুর রহমান সুজন, নোয়ারাই গ্রামের জায়েদ আহমেদ ও রফিকুর রহমান, বাতিরকান্দি গ্রামের সালেহ আহমেদ। এদের মধ্যে সালেহ আহমদ পলাতক, অন্যরা কারাগারে। ২০১৫ সালের ২৭ মার্চ ছাতকের বাতিরকান্দি গ্রামের সৌদি প্রবাসী জহুর আলীর ছেলে ইমনকে অপহরণের পর মুক্তিপণের টাকা পেয়েও তাকে হত্যা করে আসামিরা। এ ঘটনায় মামলার পর ৮ এপ্রিল প্রধান আসামি সুজনকে গ্রেপ্তার করে পুলিশ। ২০১৬ সালের ২১ নভেম্বর পুলিশ আদালতে চার্জশিট দেয়। যে মামলার রায় হয়েছে, আমি রায়ের প্রতি সন্তুষ্ট এবং আমি আশা করি এই রায়টা দ্রুত কার্যকর করলে আমি আরও খুশি হইব। মোট ২৩ জন সাক্ষ্য দিয়েছেন এবং সাক্ষ্য দেওয়ায় এই আসামিদের বিরুদ্ধে সুস্পষ্টভাবে আমরা প্রমাণ করতে পেরেছি এবং বাদীপক্ষ এবং বিবাদী পক্ষের যুক্তি তর্ক সমস্ত কিছু শুনে আদালত এই সিদ্ধান্তে উপনীত হয়েছেন। ময়মনসিংহের গফরগাঁওয়ে বাবাকে হত্যা মামলায় ছেলে শরীয়ত উল্লাহর মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। দুপুরে জেলা অতিরিক্ত দায়রা জজ আদালত ২-এর বিচারক মোহাম্মদ নুরুল আমিন বিপ্লব এই রায় ঘোষণা করেন। এর আগে আসামিকে আদালতে হাজির করা হয়। রাষ্ট্রপক্ষের আইনজীবী রেজাউল করিম খান জানিয়েছেন,
নিজের পছন্দের মেয়েকে বিয়ে করতে না দেওয়ায় 2005 সালের 13 মার্চ রাতে শরীয়তুল্লাহ তার বাবা ইব্রাহিম খলিলুল্লাহকে কুড়াল দিয়ে কুপিয়ে আহত করে। এ সময় তাকে বাধা দিতে এসে তার মা নাসিমা খাতুনও আহত হন। স্বজনরা ইব্রাহিম খলিলুল্লাহকে প্রথমে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে ময়মনসিংহ মেডিকেলে ভর্তি করলে 14 মার্চ তিনি মারা যান। এ ঘটনায় নিহতের বড় ছেলে সাদিকুল্লাহ বাদী হয়ে হত্যা মামলা করেন। চট্টগ্রামে ইয়াবা মামলার আসামি বাকলিয়া থানার বরখাস্ত পুলিশের উপপরিদর্শক খন্দকার সাইফুদ্দিন আদালতে আত্মসমর্পণ করেছেন। পরে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত 5-এর বিচারক সারওয়ার জাহান। মামলার বিবরণে জানা যায় 2018 সালে বাকলিয়ার হাফেজনগরে সাইফুদ্দিনের বাসা থেকে 14,100 ইয়াবা, নগদ টাকা ও পুলিশের কয়েকটি ইউনিফর্ম উদ্ধার করে র্যাব। ওই সময় নাজিমউদ্দিন মিল্লাত নামের আরও একজনকে আটক করা হয়। পরে তাদের বিরুদ্ধে বাকলিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়। এ ঘটনার পর সাইফুদ্দিনকে চাকুরি থেকে বরখাস্ত করা হয়। মাথায় গুলির চিহ্ন, গলায় ঝুলছে ধর্ষণের স্বীকারোক্তিমূলক চিরকুট। ঢাকা ও ঝালকাঠিতে গত 3 সপ্তাহে এমন 3 খুনের ঘটনা ঘটলেও কোনোটির কুল কিনারা পাচ্ছে না পুলিশ। গ্রেপ্তারও হয়নি কেউ, বরং পিরোজপুরে এক ধর্ষিতার পরিবার বাড়ি ছাড়া নিহত ব্যক্তির স্বজনদের মামলার কারণে। ছেলে ধর্ষক হলে তার বিচার হোক, রায়ে ফাঁসি হলেও মেনে নেব, কিন্তু কোনো প্রমাণ ছাড়াই কেউ তাকে গুলি করে মেরে ফেলবে তা কোনোভাবেই মানা যায় না। এমনই অভিন্ন মনোভাব সেই 3 পরিবারের। 17 জানুয়ারি আশুলিয়ার বিরুলিয়ায় ধর্ষণে অভিযুক্ত রিপনের মরদেহ পাওয়া যায়। গলায় ঝুলানো চিরকুটে লেখা ছিল, আমি নারী পোশাক শ্রমিক ধর্ষণের মূল হোতা। এই হত্যাকাণ্ডের পর অজ্ঞাত কয়েকজনকে আসামি করে মামলা করে পরিবার, কিন্তু 1.5 সপ্তাহেও মামলার কোনো অগ্রগতি নেই, আটকও হয়নি কেউ। যেদিন ধরে নিয়ে গেল, প্রশাসন পরিচয় দিয়ে ধরে নিয়ে যাওয়ার পরে লাশ পাওয়ার পরে আমরা খবরের হেডলাইনে দেখতে পাই যে আসামি ছিল। পরে সাভার থানায় যোগাযোগ করতে বলছিল, আমরা গেছিলাম, কিন্তু সাভার থানায় তার কোনো খোঁজিল পাওয়া গেছিল না। আইনে কয়ে দিয়েছিলাম তুই বেড়তে থেকে নিয়ে ধরে নে মেরালা, আইনে কইছে জিগে সাজা দে। এই ঘটনার মাত্র 1.5 সপ্তাহের মধ্যে পিরোজপুরে এক শিক্ষার্থী ধর্ষণ মামলার 2 আসামি সজল জমাদ্দার ও তার ফুফাতো ভাই রাকিবের গুলিবিদ্ধ মরদেহ পাওয়া যায় ঝালকাঠিতে। 2টি মরদেহের গলাতেই ঝুলছিল ধর্ষণের স্বীকারোক্তি, সাথে হারকিউলিসের নাম। বিচার দাবি করে নিহতদের স্বজনরা বলছেন, 2টি হত্যাকাণ্ডের ধরনই একই রকম। এভাবে বিচার না হইয়া তার তরতাজা জীবন দুইটা এভাবে পড়িয়া থাকবে রাস্তার পাশে, গুলি করে মারছে, ডেনা ভাঙে, বিসি ভাঙে, এগুলো তো আমরা চাই না। পরপর 2টা মার্ডার হলো, কিভাবে হলো, কারা করলো, কোথা থেকে আসলো, তার কোনো আমরা হদিস পাইনি। প্রতিবেদন মেডিকেল না আসা পর্যন্ত তাকে যে এরকম বিদায় করা হয়েছে গুলি কইরা বা হত্যা কইরা, এটা তো আমরা মেনে নিতে পারি না। তাই সে যদি দোষী সাব্যস্ত হয়, সে যদি আইনে কোনো হয়, সেক্ষেত্রে আইনে যা হবে আমি সেটা মেনে নেব। 2টি হত্যার ঘটনায় এখনও কেউ গ্রেপ্তার হয়নি, চলছে তদন্ত। অচিরেই এই মামলার রহস্য উদ্ঘাটন করা হবে, সে লক্ষ্যে বাংলাদেশ পুলিশ তথা কাঠালিয়া থানা পুলিশ তৎপর রয়েছে। যে লাশটি পাওয়া গিয়েছে সে একটি গণধর্ষণ মামলার আসামি, সেটা হচ্ছে পিরোজপুর জেলার ভান্ডারিয়া থানার। এদিকে নিহত সজলের বাবা মামলা করার পর থেকে ধর্ষিতার পরিবার এখন গ্রাম ছাড়া। জাহিদুল বাশার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। আগামী 10 মার্চ দেশজুড়ে উপজেলা নির্বাচন শুরু হচ্ছে। এবার উপজেলা নির্বাচন হবে 5 ধাপে। প্রথম ধাপে 12 জেলার 87 উপজেলায় ভোট হবে 10 মার্চ। দেশের 492টি উপজেলার মধ্যে 471টিতেই চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও নারী ভাইস চেয়ারম্যান পদে হবে ভোট। বিএনপি নেতৃত্বাধীন ঐক্যফ্রন্ট নির্বাচনে অংশ না নেওয়ার ঘোষণা দিয়েছে। উপজেলা পরিষদ নির্বাচন প্রথমবারের মতো অনুষ্ঠিত হয় 1985 সালে এরশাদ সরকারের আমলে। 1990 সালে দ্বিতীয়বার অনুষ্ঠিত হয় উপজেলা নির্বাচন। তৃতীয়বার 2009 সালে অনুষ্ঠিত হয় উপজেলা নির্বাচন। সবশেষ 2014 সালে উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয় 6 ধাপে। 2014 সালে ধারাবাহিকতায় এবারও উপজেলা পরিষদ নির্বাচন 5 ধাপে করার পরিকল্পনা নির্বাচন কমিশনের। এই উপলক্ষে গত 3 ফেব্রুয়ারি উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপে তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। তফসিল অনুযায়ী 12 জেলার 87 উপজেলায় ভোট হবে 10 মার্চ। এ ধাপে 9টি উপজেলায় থাকবে ইভিএম। দ্বিতীয় ধাপে তফসিল হতে পারে 10 ফেব্রুয়ারি। এই ধাপে 15টি জেলার 106 উপজেলায় ভোট 18 মার্চ। এর মধ্যে 11টি উপজেলায় ইভিএম ব্যবহারের পরিকল্পনা নির্বাচন কমিশনের। তৃতীয় ধাপে তফসিল হতে পারে 16 ফেব্রুয়ারি। 17টি জেলার 107 উপজেলায় ভোট হতে পারে 24 মার্চ।
এ ধাপে 12টি উপজেলায় থাকতে পারে ইভিএম। চতুর্থ ধাপে তফসিল হতে পারে 20 ফেব্রুয়ারি। এ ধাপে 21টি জেলার 147 উপজেলায় 31 মার্চ হতে পারে ভোট। এ ধাপে 16টি উপজেলায় থাকতে পারে ইভিএম। পঞ্চম ধাপে তফসিল হতে পারে 12 মে। 20 জেলার 24 উপজেলায় ভোট হতে পারে 18 জুন। এ ধাপে 6টি উপজেলায় থাকতে পারে ইভিএম। সারা দেশে 492 উপজেলার 471টিতে এই 5 ধাপে নির্বাচন করার পরিকল্পনা নির্বাচন কমিশনের। এর মধ্যে 54টিতে থাকবে ইভিএম। প্রথমবারের মতো দলীয় প্রতীকে হতে যাওয়া উপজেলা নির্বাচন সব দল অংশগ্রহণ করবে এমন প্রত্যাশা নির্বাচন কমিশনের। ইতোমধ্যে বিএনপি নেতৃত্বাধীন ঐক্যফ্রন্ট এই নির্বাচনে অংশ না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। স্থানীয় সরকার নির্বাচন হওয়ায় এ বিষয়ে কমিশনের পক্ষ থেকে কোনো আলাদা উদ্যোগ নেওয়া হবে না বলে জানিয়েছেন নির্বাচন কমিশন সচিব হেলাল উদ্দিন আহমদ। জাতীয় নির্বাচনের মতো এই নির্বাচনও শতভাগ সুষ্ঠু করতে চায় নির্বাচন কমিশন। ফেব্রুয়ারি মাসেই আমরা সব কোটির উপজেলার তফসিল দিয়ে দেব, যে রাজনীতি করে মানে জনপ্রতিনিধি হওয়ার জন্য। তো এই নির্বাচনই হলো তাদের একমাত্র সোপান, যার মাধ্যমে তারা তাদের কর্মসূচিগুলো বাস্তবায়ন করে থাকে। আমরা আশা করব সকল রাজনৈতিক দল এই স্থানীয় সরকার, গুরুত্বপূর্ণ স্থানীয় সরকার উপজেলা পরিষদ নির্বাচন অংশগ্রহণ করবে। উপজেলা নির্বাচনে কোনো অনিয়ম হলে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার KM নুরুল হুদা। তিনি বলেন, যেখানেই অনিয়ম হবে সেখানেই ভোট বন্ধ করে দেওয়া হবে। সকালে নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউটে রিটার্নিং কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তাদের সিএসি বলেন, প্রশ্নবিদ্ধ নির্বাচন চায় না কমিশন। কেউ দায়িত্ব পালনে ব্যর্থ হলে বা পক্ষপাতিত্ব করলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানান সিএসি। নুরুল হুদা বলেন, ভোটাররা যেন নির্ভয়ে কেন্দ্রে যেতে পারে তার পরিবেশ সৃষ্টি করতে হবে। এছাড়াও সহিংসতা এড়াতে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে বাড়তি সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হবে। কারো অতিরিক্ত কোনো প্রার্থীর বা দলের বা কারো অতিরিক্ত নিষ্প্রয়োজনীয় আইন ব্যত্যয়কারী কোনো ঘটনার তারা সৃষ্টি করে, যেটা নির্বাচনের রিটার্নিং অফিসারের নিয়ন্ত্রণ বহির্ভূত হয়ে যাবে। প্রয়োজন হলে এন্টায়ার উপজেলা পরিষদ নির্বাচন বন্ধ হবে। উপজেলা নির্বাচন ঘিরে হাট বাজার পাড়া মহল্লায় গণসংযোগ শুরু করেছেন সুনামগঞ্জের সম্ভাব্য প্রার্থীরা। তবে নির্বাচন নিয়ে তেমন উচ্ছ্বাস নেই ভোটারদের মধ্যে। এজন্য যথাযথ প্রচারের অভাবকেই দায়ী করছে সচেতন মহল। উপজেলা নির্বাচনকে সামনে রেখে সুনামগঞ্জ জুড়ে প্রার্থীদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা। প্রতিটি উপজেলায় আওয়ামী লীগের একাধিক প্রার্থী দলীয় মনোনয়নের আশায় কাজ করছেন মাঠে। অনেকেই ব্যস্ত কেন্দ্রের সঙ্গে যোগাযোগে। তবে নির্বাচন নিয়ে তেমন আগ্রহ দেখা যাচ্ছে না ভোটারদের মধ্যে। জীবনমান উন্নয়নে আগেরবারের নির্বাচিত জনপ্রতিনিধিদের কাজ নিয়ে রয়েছে অসন্তোষ। সমস্যাগুলো আছে তার কাছে তুলে ধরতাম, তাদের কাছে তুলে ধরতাম পারি না। কাজে এই আমরা তো এই ভোট দিয়ে তো আমরা কোনো ফায়দা হইতেছে তো, তার আর কোনো কাজও হওয়া যায় না, বা কোনো একটা ফানির ব্যবস্থা করে দিতে পারে না মানুষে। উপজেলা ভোট দিয়ে ওই তোড়া খেতে। সচেতন মহল বলছে, উপজেলা নির্বাচনে চেয়ারম্যান বা ভাইস চেয়ারম্যানের কাজের পরিধি সম্পর্কে জানাতে আরও প্রচার দরকার। যেন উপজেলা কার্যক্রমগুলো জনগণের কাছে ছড়িয়ে দেওয়া উচিত এবং জনগণ কীভাবে তাদের সুযোগ সুবিধা পায় সেদিক বিবেচনা করা উচিত। এদিকে উপজেলা নির্বাচনের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন জেলা নির্বাচন কর্মকর্তা। আমরা সম্পূর্ণ প্রস্তুত, আমাদের ভোটার তালিকা প্রিন্ট হয়ে গেছে এবং নির্বাচনী যে মালামাল এটি জাতীয় সংসদের সাথেই নির্বাচন কমিশন একসাথে ক্রয় করে রেখেছিল, যথাসময়ে এগুলো জেলাতে পৌঁছে দেবে। এবারের উপজেলা নির্বাচনের প্রথম ধাপেই সুনামগঞ্জের 11টি উপজেলার মধ্যে 10টিতে ভোট নেওয়া হবে। 10 উপজেলায় মোট ভোটার 16,46,077 জন। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। উপজেলা নির্বাচন নিয়ে আরও জানাতে এবার রাজশাহী, সুনামগঞ্জ ও নীলফামারী থেকে যোগ দিচ্ছেন সহকর্মীরা। শুরুতে আমরা যাব রাজশাহীতে, সেখান থেকে যোগ দিচ্ছেন মাইনুল হাসান। মাইনুল, প্রথম ধাপে রাজশাহীর কয়টি উপজেলায় নির্বাচন হচ্ছে এবং সম্ভাব্য যেসব প্রার্থীরা আছেন তাদের তৎপরতা কেমন দেখছেন?
জানিয়ে রেখেছি রাজশাহীতে প্রথম রাজশাহী বিভাগের কথা বলি যে রাজশাহী বিভাগে প্রথমভাবে মোট 4টি জেলায় নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এর মধ্যে রাজশাহী, সিরাজগঞ্জ, নাটোর, জয়পুরহাট এই 4টি জেলাতে মূলত মোট 28টি উপজেলায় আগামী 10 তারিখ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। তো এর মধ্যে আমরা দেখেছি যে এইসব উপজেলায় যে প্রার্থীরা তাদের মধ্যে যদি বলি যে নাটোরে মোট 18 জন চেয়ারম্যান প্রার্থীর নামের তালিকা কেন্দ্রে পাঠানো হয়েছে। সিরাজগঞ্জে 24 জন সেটা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান 24 জনের তালিকা পাঠানো হয়েছে। রাজশাহীতে 55 জনের তালিকা পাঠানো হয়েছে। তো কিছুক্ষণ আগেই যে প্রার্থী তালিকা পাঠানো হয়েছে তাদের মধ্যে কারা মনোনয়ন তুলেছে বা তুলবেন এই বিষয়ে কথা হয়েছে রাজশাহী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদের সাথে। তিনি মূলত বলছেন যে তৃণমূলের মতামত নিয়ে যেসব উপজেলা চেয়ারম্যানদের সম্ভাব্য চেয়ারম্যানদের তালিকা বা মহিলা চেয়ারম্যান বা ভাইস চেয়ারম্যান যে তালিকা পাঠানো হচ্ছে তার বাইরেও কিন্তু যারা সম্ভব প্রার্থী হতে চান বা প্রার্থী হতে আগ্রহী তারা কিন্তু মনোনয়নপত্র উত্তোলন করছেন। যে কারণে রাজশাহী জেলায় বিশেষ করে যে কতজন আজকে পর্যন্ত যে মনোনয়ন উত্তোলন করেছে সেটি সংখ্যা তিনি আমাদেরকে জানাতে পারেননি। তিনি বলছেন মূলত 8 তারিখের পরে রাজশাহী জেলার যে 9টি উপজেলার যে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান যে প্রার্থী, দলীয় যে প্রার্থী যে চূড়ান্ত হবে সেইটি জানানো যাবে। আর এর বাইরে যদি বলি প্রচার প্রচারণার দিক থেকে কিন্তু জাতীয় নির্বাচনের পরপরই যারা চেয়ারম্যান পদে বা ভাইস চেয়ারম্যান মহিলা ভাইস চেয়ারম্যান পদে নির্বাচনে ইচ্ছা পোষণ করেন বা আগ্রহী ছিলেন তারা কিন্তু প্রচারে নেমেছে। বিশেষ করে নির্বাচনের সময় থেকে তারা কিন্তু সংসদ সদস্যদের সাথে তৃণমূল পর্যায়ে গিয়েছেন এবং তাদের সাথে তাদের সংসদ সদস্য নির্বাচনের পাশাপাশি তাদের পক্ষেও যে তার যে প্রার্থী হচ্ছে সেটি জানান তারা দিয়েছে। আর যেহেতু তফসিল ঘোষণা হয়ে গেছে এখন বেশিরভাগ প্রার্থী আমরা দেখেছি যে দলীয় সমর্থন পেতে যে প্রার্থীগুলোর কথা বললাম তাদের অধিকাংশ এখন ঢাকায় অবস্থান করছে। সংসদ সদস্যদের সাথে তারা লবিং করছেন, দলের শীর্ষ নেতাদের সাথে তারা লবিং করছেন যেন তাদের প্রার্থীতা চূড়ান্ত করতে পারে। আর যেহেতু বলি যে এই নির্বাচনে যেহেতু বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আগে ঘোষণা দিয়েছেন যে বিএনপি ইলেকশনে যাচ্ছে না, তো বিএনপির পক্ষ থেকে কোনো প্রার্থী বা যারা রানিং চেয়ারম্যান আছে তারাও কিন্তু নির্বাচনে অংশ নিচ্ছে না বলে এমনটি জানিয়েছেন। আর নির্বাচন কমিশনের প্রস্তুতির কথা যদি বলি আমরা জানি যে নির্বাচন কমিশনের পক্ষ থেকে আমাদেরকে জানানো হয়েছে রাজশাহীর যে আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা আছে ফরিদুল ইসলাম তিনি মূলত বলছেন যে তাদের যে উপজেলা নির্বাচন গ্রহণের যে প্রস্তুতি রাজশাহী বিভাগের সেটি কিন্তু তারা সম্পন্ন করেছেন। এর মধ্যে নির্বাচন কর্মকর্তাদের যে প্রশিক্ষণ সেটি কিন্তু ঢাকা অনুষ্ঠিত হচ্ছে, যে কারণে তারা রিটার্নিং কর্মকর্তা এবং সহকারী রিটার্নিং কর্মকর্তা তারা দুজনে ঢাকায় অবস্থান করছে এবং তিনি বলছেন তারা ফিরেই মূলত যে ভোটার তালিকা করা আছে সেইটি তারা যাচাই বাছাই করবেন এবং নির্বাচনে যারা অংশ করবেন বা যারা নির্বাচনী কাজে থাকবেন তাদের প্রশিক্ষণের বিষয়টি তারা কিন্তু আসার পর করে শুরু করবেন। আরেকটি বিষয় জানিয়ে রাখি রাজশাহী বিভাগের যে 28টি উপজেলা নির্বাচন যে তফসিল ঘোষণা হয়েছে তার মধ্যে কিন্তু রাজশাহীর যে 9টি উপজেলা তার মধ্যে পবা উপজেলার নির্বাচন নিয়ে জটিলতা দেখা দিয়েছে। এইখানের যে নির্বাচন সেখানে কিন্তু সীমানা জটিলতা ও ভোটার তালিকা পুনর্বিন্যাসের একটি দাবি নিয়ে ইয়াসিন আলী নামে একজন ব্যক্তি সেই পবা উপজেলা তিনি একটি হাইকোর্টে রিট করেন, যার প্রেক্ষিতে সম্প্রতি 1 মাস আগে এই পবা উপজেলার নির্বাচন আগামী 6 মাসের জন্য স্থগিত করেছে হাইকোর্ট। তো নির্বাচন কমিশনের পক্ষ থেকে এটি বলা হচ্ছে মূলত এইটি তফসিল ঘোষণা হয়েছে তারপরও তারা নির্বাচন কমিশনের যে আইন বিভাগ আছে তাদের সাথে পরামর্শ করবেন এবং যারা প্রার্থী হবেন তারাও যদি প্রচেষ্টা করছে যদি এইটি তারা হাইকোর্টের নির্দেশটি তারা বৈধ করতে আবার যে অনুষ্ঠিত হওয়ার সেই বৈধ আদেশ আনতে পারে তবে এই উপজেলা নির্বাচন অনুষ্ঠিত হবে। তাছাড়া কিন্তু রাজশাহীর যে বিভাগের যে 28 প্রার্থীদের লবিং এর কথা বলছিলেন, নির্বাচন কমিশনের প্রস্তুতির কথা বললেন, এই ভোট নিয়ে ভোটার অথবা সাধারণ মানুষ যারা আছেন তাদের উৎসাহ কেমন দেখছেন অথবা তারা কি বলছেন? সাধারণ মানুষের যদি উৎসাহ উদ্দীপনা বলি সেটি কিন্তু তারা এবার গত সংসদ নির্বাচনে যেমন একেবারে চায়ের স্টল থেকে সর্বত্র যে আলোচনা ছিল সেইটি কিন্তু এবার আমরা নাই। তার কারণ হিসেবে আমরা কয়েকজন ভোটারের সাথে কথা বলছি, বিভিন্ন উপজেলায় আমাদের যে সহকর্মী আছে তাদের সাথে কথা বলছি এই ভোট নিয়ে। তারা মূলত বলছেন এবার কিন্তু একটি বড় অংশ যেহেতু বিরোধী দল হিসেবে প্রধান বিরোধী দল হিসেবে বিএনপিকে ধরা হয়ে থাকে সে কিন্তু তারা কিন্তু নির্বাচনে অংশ না নেওয়ায় বা যারা জনপ্রতিনিধি ছিলেন তারা মূলত তাদের দেওয়া যে প্রতিশ্রুতি সেটি বাস্তবায়ন না করায় তারা তাদের প্রতিশ্রুতি তাদেরকে জানিয়েছে কিন্তু সেগুলো বাস্তবায়ন এইসব ক্ষোভ নিয়ে কিন্তু এবারের যে নির্বাচন সেইটিতে যে সাধারণ ভোটারদের একেবারে সাধারণ বা তৃণমূল পর্যায়ে যে ভোটারদের যে উৎসাহ উদ্দীপনা সেইটি কিন্তু এবার কম আমরা দেখেছি। মাইনুল, আপনি আমাদের সাথেই থাকুন। আমরা যেতে চাই সুনামগঞ্জে, সেখান থেকে যোগ দিচ্ছেন জাকির হোসেন। জাকির, নির্বাচন নিয়ে আওয়ামী লীগের বাইরে অন্য যে দলগুলো আছে সেই দলগুলোর নেতাদের প্রতিক্রিয়া কি? এবং আমরা রিপোর্টে দেখছিলাম কিছুক্ষণ আগে যে নির্বাচন নিয়ে আসলে সাধারণ ভোটারদের মধ্যে খুব বেশি আগ্রহ দেখা যাচ্ছে না। তো আসলে এর পেছনে কারণ কি? নির্বাচিত যেসব জনপ্রতিনিধিরা আছেন তাদের কাজ নিয়ে কি আসলে তারা সন্তুষ্ট না?
দেখুন, আপনাকে আমি প্রথমে বলি সামনে যে উপজেলা নির্বাচন আসছে, সেই উপজেলা নির্বাচনে সুনামগঞ্জের 11টি উপজেলার মধ্যে 10টি উপজেলা ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে 10 মার্চ। তো আপনি যেমনটা বলছিলেন যে আওয়ামী লীগের বাহিরে যারা রয়েছে, আওয়ামী লীগের বাহিরে যেমন রয়েছে বিএনপি প্রার্থীদের সাথে আমি কথা বলেছি। বিএনপির সম্ভাব্য যে প্রার্থীরা রয়েছে, যারা বেশ কয়েকদিন যাবত আমরা দেখেছি তারা মাঠে ঘাটে কাজ করছে, ভোটারদের সাথে কথা বলেছে। তো কিন্তু তারা কিন্তু ভিতরে ভিতরে কাজ করে যাচ্ছে। কিন্তু আর তারা বলছেন যদি কেন্দ্র থেকে যদিও সিদ্ধান্ত না আসে যে নির্বাচন না করার, তারপরও কিন্তু তারা ইঙ্গিত দিয়েছেন যে স্বতন্ত্র হলেও তারা নির্বাচনে আসবেন। যেমন আমি গতকালকে কথা বলেছিলাম সুনামগঞ্জ সদর উপজেলা বিএনপির সহ সভাপতি, যিনি বর্তমানে সুনামগঞ্জ সদর উপজেলার চেয়ারম্যান, তিনি আসলে আমাকে বলেছেন যে যদি কেন্দ্র থেকে যদি কোনো সিদ্ধান্ত না আসে তবুও নির্বাচন করবে না, তবে স্বতন্ত্রভাবে নির্বাচন করার একটা ইঙ্গিত তিনি আমাকে দিয়েছেন। আর আপনি দুটি ভোটারদের কথা যদি আমি বলি, যেমন আপনি আমাদের প্রতিবেদনে দেখেছেন ভোটারদের কিন্তু মিশ্র প্রতিক্রিয়া আমরা শুনেছি। নিজের ভোটারদের সাথে আমি কথা বলেছি, আজকে সারাদিন আমি ভোটারদের সাথে কথা বলেছি বিভিন্ন ভোটারদের সাথে। তারা আমাকে যেমনটা জানিয়েছেন যে বিগত যে নির্বাচনগুলো যে তারা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান বা মহিলা ভাইস চেয়ারম্যান নির্বাচিত করেছেন, তাদের কাছ থেকে কিন্তু তেমন খুব একটা আশা আকাঙ্ক্ষিত কোনো ফলাফল তারা পায়নি, বা তারা যে সব চেয়ারম্যানরা নির্বাচিত হয়েছেন কিন্তু সেই সব চেয়ারম্যানরা কিন্তু ভোটারদের কাছে খুব একটা যায়নি নির্বাচিত হওয়ার পর। তারা ভোটাররা আরো বলছেন যে আমরা যে ভোট দিয়েছি, একবারে ভোটের সময় শুধু ভোট দিয়েছি, কিন্তু আসলে নির্বাচিত যে চেয়ারম্যান বা ভাইস চেয়ারম্যান তাদেরকে কিন্তু আমরা কখনো কোনো কর্মকাণ্ডে উন্নয়ন কর্মকাণ্ডে আমরা পাইনি। আর আরেকটা বিষয় সেটা হচ্ছে সুনামগঞ্জের যে একেবারে হাওড় দূষিত এলাকা। আপনি জানেন সুনামগঞ্জের প্রত্যেকটা উপজেলায় কিন্তু আসলে নির্বাচনের একটা আমেজ বলছে, কিন্তু নির্বাচনের আমেজটা কিন্তু শুধু সম্ভাব্য প্রার্থীদের মধ্যে কিন্তু দেখেছি আমরা, কিন্তু ভোটারদের মধ্যে কিন্তু খুব একটা আমেজ আমরা এখন পর্যন্ত দেখি নাই। তো সুনামগঞ্জের উপজেলা নির্বাচনের সুষ্ঠু করার লক্ষ্যে প্রশাসন এবং জেলা নির্বাচন কর্মকর্তারা তাদের সাথে আমি কথা বলেছি। আমি জেলা নির্বাচন কর্মকর্তা মুরাদুদ্দিন হাওলাদের সাথে আমি কথা বলেছি। তিনি আমাকে জানিয়েছেন যে উপজেলা নির্বাচনকে সামনে রেখে সকল প্রস্তুতি ইতিমধ্যে তারা সম্পন্ন করেছে। একটা সুষ্ঠু ভোট গ্রহণ করার লক্ষ্যে যে সকল প্রস্তুতি দরকার তার ইতিমধ্যে শেষ হয়ে গেছে। আর আওয়ামী লীগের যে সম্ভাব্য প্রার্থীরা রয়েছে তারা কিন্তু এখন বর্তমানে ঢাকায় অবস্থান করছে। তো বলা যায় সর্বোপরি প্রার্থীদের মধ্যে কিন্তু ভোটের আমেজ আছে, কিন্তু ভোটারদের মধ্যে খুব একটা আমেজ আমরা দেখিনি। এই ছিল আমার কাছে সুনামগঞ্জের উপজেলা নির্বাচনের সর্বশেষ খবর। এবার আমরা যাব নীলফামারীতে, সেখানকার খবর জানাবেন জসিম উদ্দিন। জসিম, নির্বাচন নিয়ে প্রস্তুতি এবং ভোটারদের উচ্ছ্বাস কেমন দেখছেন? এবং আরেকটি বিষয় জানতে চাই যে আওয়ামী লীগ ছাড়া অন্য যে দলগুলো আছে তাদের তৎপরতা কেমন দেখছেন? হ্যাঁ, আসলে আপনি যেভাবে জানতে চাচ্ছিলেন যে আওয়ামী লীগের যে প্রার্থী দলীয়ভাবে স্থানীয়ভাবে তারা নির্বাচিত করে তারা সেই প্রার্থীদের তালিকা সেন্ট্রালে পাঠিয়ে দিয়েছে। অপরদিকে জাতীয় পার্টি 6টি উপজেলায়, নীলফামারী জেলার যে 6টি উপজেলা রয়েছে 6টি উপজেলায় তারা প্রার্থী ঘোষণা করেছে এবং তারা মাঠে নেমেছে। তারা নির্বাচনী প্রচারণা চালালেও তাদের গতি ছিল ধীর গতিতে। কারণ এখানে দেখা গেছে যে আমি যে বিষয়টি আপনাকে জানাতে চাই যে এখানে সাধারণ যে ভোটাররা আছে, প্রত্যন্ত গ্রামের যে ভোটারদের সঙ্গে আমি কথা বলেছি, তারা বলেছে যে আমরা শুধু ওই ভোট দেওয়ার সময় সেই প্রার্থী যে ছিল উপজেলা চেয়ারম্যান কিংবা ভাইস চেয়ারম্যান এবং মহিলা ভাইস চেয়ারম্যান তাদের সঙ্গে আমাদের সাক্ষাৎ হয়েছে। এই ভোটের পর থেকে দীর্ঘ 5 বছরে তাদের সাথে কোনো আমাদের সাক্ষাৎ হয়নি। আসলে এমন কিছু প্রত্যন্ত অঞ্চলে রয়েছে, তাদেরকে যদি আমি জিজ্ঞাসা করেছি যে আসলে আপনাদের ভাইস চেয়ারম্যান বা মহিলা ভাইস চেয়ারম্যানের নামটি কি, তারা সেটাও বলতে পারেনি যে আসলে আমাদের মহিলা ভাইস চেয়ারম্যান বা ভাইস চেয়ারম্যানদের যে নাম কি সেটাও তারা বলতে পারেনি। অপরদিকে তারা এটিও বলেছে যে তারা কোনোদিন তাদের সাথে যোগাযোগ করেনি, তাদের কর্মকাণ্ড, তাদের কাজকর্ম কি বা তাদের দায়িত্বটা কি সেটাও তারা জানাতে পারেনি। আমি বিশেষ করে আমি কথা বলেছি আজকের এখানে আমাদের যে ভোট রয়েছে যে 6টি উপজেলায় 12,92,441 জন, এবং এই ভোটের মধ্যে কেন্দ্র 508টি কেন্দ্রে এই ভোট অনুষ্ঠিত। আমি কথা বলেছি জেলা নির্বাচন অফিসার ফজলুল করিম সাহেব, তিনি রয়েছেন ঢাকায় একটি ট্রেনিং এ রয়েছেন। তিনি সেখান থেকেই আমার সঙ্গে কথা বলে তিনি বলিয়েছেন যে 508টি কেন্দ্র আমাদের প্রস্তুত হয়েছে, নির্বাচনী সমস্ত প্রস্তুতি তারা নিয়েছে এবং ইতিমধ্যে নির্বাচনী যে তাদের যে প্রচারণার যে বিষয়টি তিনি বলেছেন যে নির্বিঘ্নে যেন প্রচার করতে পারে। এখানে যে কোনো দলে অংশগ্রহণ করলে তাদের জন্য যে নির্বাচনী যে পরিবেশ, সে পরিবেশটি তারা করে রেখেছেন। জি, এই ছিল আমার কাছে নীলফামারী থেকে সর্বশেষ
উপজেলা নির্বাচনের সর্বশেষ খবরাখবর। উপজেলা নির্বাচনের খবর জানাতে রাজশাহী, সুনামগঞ্জ ও নীলফামারী থেকে যোগ দিয়েছিলেন আমাদের সহকর্মীরা। ঝুঁকি নিয়েই উত্তরাঞ্চলের 8 জেলায় গাড়ি চলছে ঢাকা রংপুর মহাসড়কের দমদমা সেতুর উপর দিয়ে। পুনর্নির্মাণে বরাদ্দ মেলেনি এখনও। বিকল্প না থাকায় দুর্ঘটনার ঝুঁকি থাকার পরও চালু রাখা হয়েছে লক্ষ্মীপুরের মীরবাড়ি সেতুটিও। ঢাকা রংপুর মহাসড়কের দমদমা সেতু 1984 সালে নির্মিত সেতুটি এখন জরাজীর্ণ, ক্রমেই স্পষ্ট হয়ে উঠছে ফাটল। সম্প্রতি রেলিং ভেঙে যাওয়ায় আরও বিপজ্জনক রূপ নিয়েছে। সেতুর নিচে বালুর বস্তা দিয়ে ঝুঁকি কমানোর চেষ্টা করছে সড়ক বিভাগ, কিন্তু বিকল্প পথ না থাকায় দুর্ঘটনার ঝুঁকি নিয়েই উত্তরাঞ্চলের 8 জেলার যানবাহন চলছে এই সেতুর উপর দিয়ে। খুবই ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে, আর এটা যদি আরেকবার ভেঙে যায় তাহলে আমাদের পুরো দক্ষিণবঙ্গের সঙ্গে উত্তরবঙ্গের যোগাযোগ ব্যবস্থাটা পুরো নষ্ট হয়ে যাবে। বালির বস্তার ওপর ব্রিজটা আছে, কোনো সময় যদি বালির বস্তা সরানো হয় তাহলে ব্রিজটা নিচে চাপি পড়ে যাবে। প্রায় দুর্ঘটনা ঘটতেছে ব্রিজে, অতএব মনে হয় ব্রিজটা ভেঙে ফেলে নতুন করে করাই ভালো। এলজিডির কর্মকর্তারা জানিয়েছেন, ঢাকা রংপুর 4 লেন সড়ক নির্মাণ প্রকল্পের মধ্যেই নতুন করে সেতুটি নির্মাণ করা হবে, তবে কবে নাগাদ কাজ শুরু হবে তা এখনও নিশ্চিত নয়। টাঙ্গাইলের এলেঙ্গা থেকে রংপুর পর্যন্ত যে 4 লেন প্রজেক্ট আছে সেই প্রজেক্টের মধ্যে এটি অন্তর্ভুক্ত। এই অংশে যে প্যাকেজ সেটার ঠিকাদার অতি শীঘ্রই নিয়োগ হবে এবং ওই প্রকল্প থেকে এই ব্রিজটি পুনর্নির্মাণ করা হবে। এদিকে লক্ষ্মীপুরের হাজিরপাড়া পালপাড়া সড়কের মীরবাড়ি সেতুর অবস্থা আরও নাজুক। কয়েক বছর আগে ঝুঁকিপূর্ণ ঘোষণা হলেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। বিকল্প না থাকায় 10 গ্রামের লক্ষাধিক মানুষ ঝুঁকি নিয়ে চলছে এই সেতুর ওপর দিয়ে। ব্রিজটা নিচে দিয়ে সব ভেঙে চলে গেছে, কাঠ দিয়ে আপাতত আমরা গাড়ি চালাচ্ছি আর কি। এখানে 4-5টা অ্যাক্সিডেন্ট হয়েছিল। আমরা বারবার চেষ্টা করছিলাম যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করার জন্য, কিন্তু অনেক চেষ্টা করার পরও ব্রিজটা আজও কোনো মেরামত হয় নাই। সেতুটি পুনর্নির্মাণ ছাড়া উপায় দেখছেন না উপজেলা নির্বাহী কর্মকর্তা। এজন্য প্রকল্প তৈরি করে মন্ত্রণালয়ে পাঠানোর কথা জানিয়েছেন তিনি। জাহিদুল বাশার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। প্রশিক্ষিত শিক্ষক না থাকায় খাগড়াছড়িতে ব্যাহত হচ্ছে ক্ষুদ্র নৃগোষ্ঠীর মাতৃভাষায় পাঠদান কার্যক্রম। শিক্ষার্থীরা নতুন শিক্ষাবর্ষের শুরুতেই মাতৃভাষায় লেখা বই পেলেও মিলছে না সুফল। চাকমা, মারমা, ত্রিপুরা সহ বিভিন্ন জাতিগোষ্ঠীর নিজস্ব ভাষার পাঠ্যক্রম চালু হয় 2017 সালে। চলতি বছর খাগড়াছড়ির 705টি বিদ্যালয়ে প্রাক প্রাথমিকের পাশাপাশি প্রথম ও দ্বিতীয় শ্রেণীতেও মাতৃভাষা রচিত নতুন বই দেয়া হয়েছে। মাতৃভাষায় নতুন বই পেয়ে উচ্ছ্বসিত শিক্ষার্থীরা। তবে শিক্ষকদের অনেকেই এখনো পরিচিত নয় নতুন পাঠ্যক্রমের সঙ্গে। ফলে প্রশিক্ষিত শিক্ষক না থাকায় প্রথম ও দ্বিতীয় শ্রেণীতে পাঠদান বন্ধ আছে। শিক্ষক যদি ত্রিপুরা হয়, সে হয়তো ত্রিপুরা শিক্ষার্থীকে তার মাতৃভাষায় পড়াতে পারবে, কিন্তু চাকমা ভাষায় পড়াতে পারলে হয়তোবা মানে সিলেবাস অনুযায়ী তাকে পড়ানো সম্ভব হবে না। সেজন্য অবশ্যই শিক্ষকদের প্রশিক্ষণের ব্যবস্থাটা জরুরি। প্রাক প্রাথমিকে মাতৃভাষার বই দেওয়া হয়েছে, কিন্তু কোনো প্রশিক্ষণ শিক্ষকদের কোনো প্রশিক্ষণ না দেওয়ায় আমরা মাতৃভাষার বইগুলো পড়াতে পারতেছি না, যার দরুন এটা ঘাটতি থেকে যাচ্ছে। অভিযোগ আছে, প্রতি বছর প্রশিক্ষণের তালিকা নেওয়া হলেও প্রশিক্ষণ হয় না। তাই মাতৃভাষায় আদিবাসী শিক্ষার্থীদের নিজস্ব ভাষায় বই দিলেও তা কোনো কাজেই আসছে না। মাতৃভাষায় শিক্ষা কার্যক্রমের মূল উপাদান হচ্ছে যে শিক্ষকদের যে উপস্থিতি এবং তাদের যে দক্ষতা। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখনো শিক্ষকদের প্রশিক্ষণ সরকারিভাবে দেওয়া হয় নাই। দ্রুত শিক্ষকদের প্রশিক্ষণের উদ্যোগ নেওয়ার কথা জানালেন জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা। প্রশিক্ষণ এখনো হয়নি, তবে কিছু কিছু প্রশিক্ষণ শুরু হয়েছে। তো এই বছর আমরা প্রশিক্ষণের চাহিদা দিয়েছি। প্রশিক্ষণ শুরু হলে তারা তাদের ভাষায় পাঠদান কার্যক্রম শুরু করবে। এর মধ্যে আমরা খাগড়াপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সম্পূর্ণ আলাদাভাবে শ্রেণী পাঠদান কার্যক্রম শুরু করেছি। চলতি শিক্ষাবর্ষে খাগড়াছড়িতে প্রাক প্রাথমিক ছাড়াও প্রথম ও দ্বিতীয় শ্রেণীতে ক্ষুদ্র নৃগোষ্ঠীর মাতৃভাষায় লেখা প্রায় 67,500 বই বিতরণ করা হয়েছে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। সময় হলো আরেকটি বিরতির। বুড়িগঙ্গার তীর দখলমুক্ত করতে আজও অভিযান চালাচ্ছে বিআইডব্লিউটি এর ভ্রাম্যমাণ আদালত। সকাল 10টা থেকে ইসলামবাগের চুনালাঘাট এলাকায় অভিযান পরিচালনা করছেন তারা। অভিযানের পঞ্চম দিনেও বহুতল স্থাপনার পাশাপাশি ছোট বড় টিনশেড স্থাপনা উচ্ছেদ করা হচ্ছে। তবে এরই মধ্যে অনেক দখলদার তাদের স্থাপনা অন্যত্র সরিয়ে নিয়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা। বিআইডব্লিউটিএ জানিয়েছে, অভিযানে এরই মধ্যে প্রায় 11 একর নদীর জমি দখলমুক্ত করা হয়েছে। ভেঙে ফেলা হয়েছে 252টিরও বেশি বহুতল স্থাপনা।
নদীর ভরাট করা জায়গা পুনর্দখল ঠেকাতে তদারকি অব্যাহত রাখা হবে বলেও জানান তারা। সপ্তাহে 3 দিন করে চলা এই অভিযান শেষ হবে 19 ফেব্রুয়ারি। সিএস অনুযায়ী আরএস অনুযায়ী নদীর একটা সীমানা আছে। এখন তারা খাজনা দিচ্ছে, দাবি করতেছে, সেই কাগজ তারা কতটুকু সঠিক সেটা যাচাই বাছাইয়ের বিষয়। সেটাকে আমি পরীক্ষা না করে বলতে পারবো না, তবে নদীর জায়গা যেটুকু আছে সেটা আপনাকে ছেড়ে দিতেই হবে। এ বিষয়ে জানাতে রাজধানীর বসিলা থেকে যোগ দিচ্ছেন সহকর্মী আলামিন হোসেন। আলামিন, নদীর তীরে যেসব স্থাপনা নির্মাণ করা হয়েছে সেসবের কোনো ধরনের বৈধ কাগজপত্র আছে কিনা, বিশেষ করে যেসব বহুতল স্থাপনাগুলো উচ্ছেদ করা হচ্ছে তারা কি কোনো ধরনের বৈধ কাগজপত্র দেখাতে পেরেছেন? এই নিয়ে আসলে আমরা একটা মিশ্র প্রতিক্রিয়া পেয়েছি। ভবন মালিক যারা বিআইডব্লিউটির জমিতে যারা আসলে বহুতল ভবন স্থাপন করেছেন তারা বলেছেন তাদের কাছে সিএস আরএস নানাবিধ পর্চা তাদের রয়েছে, তারা সিটি কর্পোরেশনের খাজনা দিচ্ছেন, জেলা প্রশাসনের কাছ থেকে তাদের অনুমতি আছে। কেউ কেউ আবার হাইকোর্টের স্থিতিবস্থা অর্থাৎ হাইকোর্টের রেজিস্ট্রি অর্ডারও দেখিয়েছেন। বিআইডব্লিউটিএ বলছে যে কিছুদিন আগে জেলা প্রশাসন, গণপূর্ত মন্ত্রণালয়, পানি উন্নয়ন বোর্ড এবং বিআইডব্লিউটির যৌথভাবে একটি জরিপ করেছিলেন, ভূমি জরিপ, সেখানে তারা সীমানা নির্ধারণ করে দিয়েছিলেন। এবং এখানেই হচ্ছে ঘাবলাটা। বিআইডব্লিউটিএ বলছে যে তারা আসলে যেই ঠিকাদার কর্তৃক তার নিয়োগ করা হয়েছিল সীমানা পিলার নিয়োগের জন্য, নির্মাণের জন্য বা স্থাপনের জন্য, আপনি যেটাই বলুন না কেন, সেটা হচ্ছে তাদের অভিযোগটা হচ্ছে বিআইডব্লিউটিএ বলছে, দাবি করছে যে ভবন মালিকরা, বিআইডব্লিউটিএর যে দাবি, ভবন মালিকরা হচ্ছে যারা হচ্ছে ঠিকাদার তাদের সাথে যোগ সাজসে সীমানার যে খুঁটি সেই খুঁটি নদীর দিকে বাড়িয়ে দিচ্ছে, এরকম একটা কথা কিন্তু বিআইডব্লিউটিএ বলছে। আবার ভবন মালিকরা বলছে তাদের কাছে তারা কি উত্তরাধিকার সূত্রে পেয়েছেন, কেউ জমি ক্রয় করেছেন। তবে স্বাভাবিক দৃষ্টিতে যদি একটু নির্বাহভাবে আসলে বিষয়টি নিয়ে বিশ্লেষণ করি, স্থানীয় যারা মুরব্বীরা রয়েছেন, আজকে তো বাগখান চান মৌজা এলাকায় তারা উচ্ছেদ অভিযান চালিয়েছে, সেখানে কিন্তু নদীর যে গতিপথ যে বন্ধ হয়ে গেছে এবং নদীর মধ্যে যে আসলে তারা অবৈধ স্থাপনা মানে নির্মাণ করছে না কিন্তু খুব দৃশ্যমান, অর্থাৎ দেখলেই আপনি বুঝতে পারবেন যে সেখানকার নদীর মধ্যে তারা দখল করে নদীর মধ্যে বহুতল ভবন নির্মাণ করেছেন, পাশাপাশি তারা হচ্ছে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান দাঁড় করেছেন, অর্থাৎ যে যার মতো করে দাঁড় করেছেন। এরকম একটু অভিযোগ আমাদের কাছে ছিল যে কেউ একটি মসজিদ নির্মাণ করেছেন, সেই মসজিদ নির্মাণ করার পরে সেখানে সে 2 কাঠার মতো জমি নিজের দখলে নিয়েছেন, এরকম নানাবিধ অভিযোগ কিন্তু বেশ। আবার সেখানে আমরা যে নাম ফলক দেখেছি সেই নদীর মধ্যে অর্থাৎ নদীর পার ঘেঁষে সেটা হচ্ছে সেখানে বলা হয়েছে, সেটা আবার কোনো সাংসদ অর্থাৎ আগের সাংসদ যারা রয়েছেন সেই মসজিদে সেখানে কিন্তু নাম ফলক উন্মোচন করছেন। এরকম নানা বিষয় আপনার কাছে জানতে চাই, যেহেতু উচ্ছেদ অভিযান চলছে, বিআইডব্লিউটিএ কি নির্বিঘ্নে কাজ করতে পারছেন নাকি সেখানে স্থানীয় যারা আছেন, ঠিকাদার অথবা যারাই আছেন, তাদের দিক থেকে বাধা দেওয়ার কোনো ধরনের ঘটনা ঘটেছে কিনা? না, এইরকম আসলে যেহেতু আমরা এই চেয়ারম্যান এর আগের প্রথম দিন অর্থাৎ গত বৃহস্পতিবার আমরা আসলে এই বিষয়টি নিয়ে জানতে চেয়েছিলাম কোনো রকম তার প্রভাব আছে কিনা, কেউ প্রভাব বিস্তার করছেন। আপনি জানেন যে প্রথম দিনে এখানকার যিনি সাংসদ অর্থাৎ হাজী সেলিমের অবৈধ যে স্থাপনা সেটি উচ্ছেদের মধ্য দিয়ে কিন্তু তারা আসলে অবৈধ উচ্ছেদ কার্যক্রম শুরু করেছিলেন। তো আসলে প্রভাবশালী যারা মহল আছে, যেহেতু সাংসদের ভবনই গুড়িয়ে দেওয়া হয়েছে, অতএব অন্যরা কেউ ছাড় পাবে না, এটা কিন্তু তাদের একটি মেসেজ। এবং এই কথাটাই তারা বারবার বলার চেষ্টা করেছে যে আসলে নদীর 1 ইঞ্চি জমিও তারা ছাড় দিবে না, সে যত বড় প্রভাবশালী হন না কেন। কারণ মাননীয় প্রধানমন্ত্রী যে নির্দেশনা রয়েছে, হাইকোর্টের যে নির্দেশনা রয়েছে, সেই হাইকোর্টের রায় সম্পূর্ণভাবে তারা বাস্তবায়ন করবে, তারা হুঁশিয়ারি দিয়েছেন। এবং তারা এও বলেছেন যে আপনি কোথাও নদীর, আমি যদি সীমানার কথা বলি, যে সীমানা পিলারের পরে কোথাও 50 ফিট, কোথাও 7 ফিট, অর্থাৎ যেখানে বাঁকটি একটু বেঁকে গিয়েছে সেখানে হয়তো 70 ফিট, যেখান থেকে বাঁকটি সোজা হয়েছে সেখান থেকে 50 ফিট। এই 70 এবং 50 ফিটের যে জায়গা রয়েছে তার 1 ইঞ্চি জায়গাও তারা কিন্তু ছাড়বে না। এবং তার জন্য যা করা দরকার, আপনি জানেন যে হাইকোর্ট থেকে একটি নির্দেশনা দিয়েছে, আমি একটু আগে যেটা বললাম যে তুরাগ নদীকে বাঁচানোর জন্য জীবন্ত সত্তা, এবং সেখানে জাতীয় নদী রক্ষা কমিশনকে সেখানে হচ্ছে অভিভাবক ঘোষণা করা হয়েছে নদী সংরক্ষণের জন্য। তো সেই ক্ষেত্রে তারা বলছে যে হাইকোর্টের নির্দেশনা সম্পূর্ণরূপে বাস্তবায়ন করা হবে। এবং শুধু এর আগেও 9 মাস আগে তারা এখানে একটি অবৈধ স্থাপনা উচ্ছেদ কার্যক্রম চালিয়েছিলেন এবং সেটি চলে যাওয়ার পরপরই কিন্তু সেটা আবার দখল হয়ে যায়। বিষয়টা এরকমও হয়েছে যে কেউ সেই নদীর তীরবর্তী জায়গা, নদীর জায়গায় ছাপড়া ঘর দিয়ে সেটা ভাড়া দিচ্ছেন, মাসোয়ারা তুলছেন, টাকা তুলছেন, স্ট্যান্ড ব্যান করা হয়েছে, ব্যান গাড়ি রাখা হচ্ছে, নানাবিধ কিন্তু কার্যক্রম সেখানে চলছে। এবং এই বিষয়গুলো যখন আমরা বিআইডব্লিউটির যুগ্ম পরিচালক আরিফের কাছে জানতে চাই যে আসলে এটি আপনারা কিভাবে চিহ্নিত করছেন, তারা বলছে যে এখন পর্যন্ত 609টিরও বেশি অবৈধ স্থাপনা তারা চিহ্নিত করেছেন। তার মধ্যে 609টিরও বেশি স্থাপনা চিহ্নিত করা হয়েছে, এইসব স্থাপনাগুলো উচ্ছেদ করা হচ্ছে। এখন
উচ্ছেদ করার পর নতুন করে যেন না হয় সেই ধরনের কোনো ব্যবস্থা বা সেই বিষয়ে কোনো ধরনের ব্যবস্থা বিআইডব্লিউটি এর পক্ষ থেকে নেওয়া হচ্ছে কিনা? কারণ আমরা দেখছি যে উচ্ছেদ অভিযান চলার পরেও বারবারই এসব অবৈধ স্থাপনাগুলো আসলে দখল করা হয়। দেখুন, মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনার একটি ব্যাপার, একটি টেকনিকে তারা এটা বিআইডব্লিউটি এর কর্তৃপক্ষ বলছে, আমাদেরকে জানিয়েছে অফিসিয়ালি, তারা আসলে এখন পর্যন্ত এই বিষয়ে কিছু বলেনি। তারা যেটা বলছে যে বুড়িগঙ্গার তীরে আপনি যেমনটা সংখ্যাটা বললাম 609টি এই অবৈধ স্থাপনাগুলো উচ্ছেদ করে সেখানে ওয়াকওয়ে নির্মাণ করবে। এর জন্য 850 কোটি টাকার একটি প্রকল্প কিন্তু ইতিমধ্যে এখান থেকে অনুমোদন নিয়েছে এবং সেই প্রকল্পের মধ্যে যে বিষয়গুলো থাকবে তাতে ওয়াকওয়ে থাকবে, সবুজ বেষ্টনী প্রকল্প থাকবে এবং সেখানে হাঁটতে পারবে। আমরা যদি হাতির ঝিলটাকে দর্শকের বোঝানোর সুবিধার্থে বলি যে হাতির ঝিলের আলোকে কিন্তু গড়ার একটা পরিকল্পনা চলছে, সেটা হয়তো ওয়াটার বাস থাকবে। অর্থাৎ যেই জায়গাগুলো দখল হয়েছে, আবার আমি এই বিষয়টাও জানতে চেয়েছিলাম যে জায়গাটুকু ভরাট হয়ে গেছে, দখলদাররা বা প্রভাবশালীরা বা ভূমিদস্যুরা যে জায়গাটি দখল করেছেন সেই জায়গাগুলো আসলে কি করবে। তখন তারা বলেছেন যে এই জায়গাটিতে আসলে তারা পুনর্খনন করে নদীর অবয়বে ফিরিয়ে আনবেন বলে আমাদেরকে জানিয়েছেন বিআইডব্লিউটি এর কর্মকর্তারা। বসিলা থেকে বলছিলেন সহকর্মী আলামিন হোসেন। এদিকে চট্টগ্রামের কর্ণফুলী নদীর তীরে তৃতীয় দিনের মতো চলছে অবৈধ স্থাপনা উচ্ছেদ। সকাল 9টায় সদরঘাট থেকে বারিক বিল্ডিং অংশে নারকেলতলা এলাকায় উচ্ছেদ শুরু হয়। অভিযানে গতি আনতে আরও 4টি স্থাপনা ভাঙার যন্ত্র যোগ করা হয়েছে। গত 2 দিনে 100টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করে অন্তত 4 একর ভূমি উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন দায়িত্বরত কর্মকর্তারা। উদ্ধার করা জমিতে সীমানা পিলার ও গাছ লাগানোর কথা জানিয়েছেন তারা। সবগুলো স্থাপনা উচ্ছেদ শেষ না হওয়া পর্যন্ত অভিযান চলবে। 2016 সালের 16 আগস্ট কর্ণফুলীর 2 তীরে 2122টি অবৈধ স্থাপনা উচ্ছেদে 90 দিন সময় দিয়ে আদেশ দেয় হাইকোর্ট। তবে উচ্ছেদ কাজে পর্যাপ্ত অর্থ বরাদ্দ না পাওয়ায় সে সময় কাজ শুরু করা যায়নি। অবশেষে অর্থ সংস্থানে ভূমি মন্ত্রণালয়ের আশ্বাসে গেল সোমবার থেকে শুরু হয় এই উচ্ছেদ অভিযান। আমরা এই জায়গাগুলোতে জায়গাটা ডেভেলপমেন্ট এবং যে জায়গাগুলোতে গর্ত ছিল সেগুলো ফিল আপ করা এবং একই সাথে আমরা সীমানা পিলার স্থাপন করছি, সতর্কীকরণ সাইনবোর্ড দিচ্ছি এবং আমাদের এই কার্যক্রমটা শেষ হয়ে গেলে আমরা এখানে কিছু গাছ লাগিয়ে দেব সবুজ বনায়নের উদ্দেশ্যে। চট্টগ্রামের কর্ণফুলী নদী দখলমুক্ত করতে তৃতীয় দিনের উচ্ছেদ অভিযানের বিষয়ে জানাবেন সহকর্মী আহসান রিটন। আজ কোন কোন এলাকায় উচ্ছেদ অভিযান চলছে এবং এখন পর্যন্ত যেসব স্থাপনা উচ্ছেদ করা হয়েছে তার মধ্যে উল্লেখযোগ্য কোনো ভবন বা স্থাপনা আছে কিনা? আপনারা জানেন যে গত পরশু দিন সকাল থেকে আসলে চট্টগ্রামের কর্ণফুলী নদীর তীরে যে সমস্ত অবৈধ স্থাপনা রয়েছে সেগুলো ভাঙার কাজ শুরু করে চট্টগ্রাম জেলা প্রশাসন এবং আজকে আসলে তৃতীয় দিনের মতো সেই কাজটি অব্যাহত আছে। আপনি যদি আমার ঠিক পেছনে দেখেন, এখানে আসলে প্রচুর স্থাপনা ইতিমধ্যে একেবারে গুড়িয়ে দেওয়া হয়েছে এবং সেখানে যে সমস্ত উচ্ছিষ্ট রয়েছে সেগুলো এখানকার স্থানীয় লোকজন এবং যারা বন্দর সহ অন্যান্য কর্তৃপক্ষের যারা শ্রমিক রয়েছেন তারা সেগুলো সরাচ্ছেন এবং এই জিনিসটাকে পুরো জায়গাটিকে আসলে খালি করার একটি চেষ্টা করছেন। আমরা বলে রাখছি প্রথম দিন থেকে আজকে ঠিক কিছুক্ষণ আগে আমাদের সঙ্গে এখানে দায়িত্বরত মিনিস্টারের সঙ্গে কথা হয়েছে, তিনি আমাদেরকে বলছেন যে আজকে পর্যন্ত তারা আসলে 140 থেকে 50টি স্থাপনা তারা আসলে ভাঙতে সক্ষম হয়েছেন এবং ইতিমধ্যে তারা আসলে বেশ কোনো রকমের বাধাবিঘ্ন ছাড়াই তারা আসলে এই উচ্ছেদ কার্যক্রমটি চালাচ্ছেন। আমরা একটু যদি বলি যে এখানে বাধা বলতে আসলে যেটি আমাদের কাছে মনে হয়েছে এবং তারা বলেছেন সেটি হচ্ছে এখানে বেশ কিছু বরফ কল রয়েছে, যে বরফ কলগুলোর মধ্যে আসলে ক্ষতিকর অ্যামোনিয়া গ্যাস রয়েছে এবং সেই অ্যামোনিয়া গ্যাসগুলো আসলে সম্পূর্ণভাবে স্ব কর্তৃপক্ষ সরানোর আগ পর্যন্ত সেই প্রতিষ্ঠানগুলোকে আসলে ভাঙার আওতায় তারা আনতে পারছে না। তারা আসলে স্ব কর্তৃপক্ষকে জানিয়েছেন যে তারা খুব দ্রুত সময়ের মধ্যে যাতে অ্যামোনিয়া গ্যাস এর যে বিষয়গুলো রয়েছে সেগুলো তারা সরিয়ে ফেলে এবং সরানোর পর সেই স্থাপনাগুলো আসলে তারা গুড়িয়ে দেবে এবং একইভাবে আগামীকাল সকাল 9টায় আবার শুরু হবে এবং এখান থেকে চট্টগ্রামের বারেক বিল্ডিং পর্যন্ত প্রায় 2 কিলোমিটার জুড়ে নদীর এক পারে যে সমস্ত অবৈধ স্থাপনা রয়েছে সেই স্থাপনাগুলো তারা আসলে প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত উচ্ছেদ করতে থাকবেন। তো এই বিষয়টি নিয়ে আমরা আসলে এখানে যারা কর্তব্যরত আছেন তাদের সঙ্গে কথা বলেছিলাম যে এই যে স্থাপনাগুলো ভাঙা হচ্ছে, জায়গাটিকে খালি করা হচ্ছে, পরবর্তীতে এগুলো আসলে আবার কোনোভাবে দখলদারদের হাতে যাবে কিনা। তারা আমাদেরকে বলেছেন যে আসলে এইবার তেমনটি কোনো হওয়ার সুযোগ আসলে নেই। তারা বলছেন যে এখানে এই জায়গাটি উচ্ছেদ করার পরে এখানে তারা সবুজ বনায়ন সহ আরও নান্দনিক কিছু করা যায় কিনা সেই বিষয়টা নিয়ে ভাবছেন এবং সেটি নিয়ে তারা উপর মহলের সঙ্গে ভাবছেন এবং তারা বলছেন যে খুব শীঘ্রই সে কাজটিও তারা শুরু করবেন। তারা বলছেন যে কোনোভাবেই এবার যে দখলমুক্ত হওয়া জায়গা সেটি আর দখলদারদের হাতে যেতে পারবে না। তো
আপনার কাছে আরেকটি বিষয় জানতে চাচ্ছিলাম যে যেসব এলাকায় উচ্ছেদ চালানো হলো সেসব এলাকায় আসলে কি পরিমাণ জমি উদ্ধার করা হয়েছে সে সম্পর্কে কোনো ধারণা দিতে পারেন কি? গত 4 দিন অর্থাৎ আজকে দুঃখিত গত 3 দিন আজকে সহ 3 দিন মিলে আসলে এখানে 4 একরের মতো জায়গা তারা জেলা প্রশাসনের যে ম্যাজিস্ট্রেট তিনি আসলে তার লোকজনকে নিয়ে উন্মুক্ত করতে সম্মত হয়েছেন এবং সেটি আসলে অব্যাহত থাকবে এবং এটি আসলে বেশ বড় একটি প্রক্রিয়া আর কি সঙ্গত কারণ আসলে বেশ কিছুদিন সময় লাগতে পারে তারা আমাদেরকে জানিয়েছেন। কর্ণফুলী দখলমুক্তি ও চালানো অভিযান সম্পর্কে জানাতে সেখান থেকে যোগ দিয়েছিলেন সহকর্মী আহসান। গোপালগঞ্জে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে 2 শিক্ষার্থীকে র্যাগিংয়ের দায়ে 6 শিক্ষার্থীর বিরুদ্ধে আইসিটি আইনে মামলা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। গতরাতে কৃষি বিভাগের সহকারী অধ্যাপক ডক্টর নাজমুল হক বাদী হয়ে মামলাটি দায়ের করেন। অভিযুক্তরা হলেন শিপন আহমেদ, শাহিন মিয়া, নাদিম ইসলাম, হৃদয় কুমার ধর, তুর্জয় হালদার ও আশিকুজ্জামান লিটন। তারা ইলেকট্রিক্যাল অ্যান্ড টেলিকমিউনিকেশন বিভাগের শিক্ষার্থী। এর আগে সোমবার তাদের ছাত্রত্ব বাতিল করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। গত শনিবার কৃষি বিভাগের প্রথম বর্ষের 2 শিক্ষার্থীকে র্যাগিংয়ের নামে শারীরিক ও মানসিকভাবে লাঞ্ছিত করে অভিযুক্তরা। পরে ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে নির্যাতনের বিষয়টি জানতে পারে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বাগেরহাট ও কুড়িগ্রামে 2 জনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এদের মধ্যে একজন স্কুল শিক্ষার্থী রয়েছে। পুলিশ জানায় বাগেরহাটের ফয়লা এলাকায় নির্মাণাধীন বিমানবন্দরের পাশের খাদে একটি মরদেহ দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা। পরে মরদেহ উদ্ধার করা হলেও তার পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। তার গলায় ও বুকে ধারালো অস্ত্র দিয়ে আঘাতের চিহ্ন রয়েছে। এদিকে কুড়িগ্রাম পৌর এলাকার হাবিবুর রহমান নামের এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে। সে কুড়িগ্রাম কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের 11 শ্রেণীর শিক্ষার্থী। তাকে হাত পা বাঁধা অবস্থায় উত্তর কামারপাড়া থেকে উদ্ধার করা হয়। তার পকেট থেকে 2টি মোবাইল ফোন ও মানিব্যাগ উদ্ধার হয়েছে। চিংড়ির পাশাপাশি রপ্তানি তালিকায় জায়গা করে নিয়েছে লোনাপানির শিলা কাঁকড়া। মড়কের কারণে চিংড়ি চাষের ঝুঁকি বেড়ে যাওয়ায় বাগেরহাটে দিন দিন বাড়ছে কাঁকড়ার চাষ। সম্ভাবনাময় এ খাতে চাষিদের প্রশিক্ষণ ও প্রণোদনা দিচ্ছে মৎস্য বিভাগ। চালিকা শক্তি ছিল বাগদা ও গলদা চিংড়ি। কয়েক মৌসুম মড়ক লেগে ব্যাপক লোকসানের মুখে পড়েছেন চাষিরা। তবে চিংড়ির পরিবর্তে বাজারে চাহিদা বাড়ছে লোনাপানির শিলা কাঁকড়ার, ফলে কাঁকড়া চাষে ঝুঁকছেন চাষিরা। 2013 সাল থেকে মোংলা ও রামপালে বাণিজ্যিক শিলা কাঁকড়ার চাষ শুরু হয়। পরে শুরু হয় আরও 5 উপজেলায়। খামারিরা জানান সেপ্টেম্বর থেকে ফেব্রুয়ারি কাঁকড়া চাষের মৌসুম। আধুনিক পদ্ধতিতে প্রতি মাসে 2 বার কাঁকড়া পাওয়া যায়, খরচও কম হয়। বর্তমানে প্রতি কেজি কাঁকড়া বিক্রি হচ্ছে 1500 থেকে 1600 টাকায়। এই কাঁকড়ার খামারে প্রচুর লাভ হওয়াতে তারা এখন পর্যায়ক্রমে এই খামার তৈরি করেছে এবং আমার মতো তারাও লাভবান হচ্ছেন। যেহেতু কাঁকড়ায় অল্প পুঁজিতে বেশি লাভ, এই কারণে 80% লোক এখানে কাঁকড়ার পরে এখন নির্ভরশীল। শিলা কাঁকড়া চীন, তাইওয়ান, সিঙ্গাপুর ও যুক্তরাষ্ট্র সহ ইউরোপের বাজারে রপ্তানি হচ্ছে। চাষ বাড়াতে আধুনিক প্রযুক্তি ও প্রশিক্ষণ দিয়ে চাষিদের উৎসাহিত করছে মৎস্য বিভাগ। পেনে কাঁকড়া চাষ এই পদ্ধতিতেও আমরা চাষিদেরকে প্রশিক্ষণ এবং প্রদর্শনীর মাধ্যমে কাঁকড়া চাষের নতুন আধুনিক পদ্ধতি তাদেরকে আমরা শিক্ষা দিয়ে আসছি। এবছর বাগেরহাটের 7 উপজেলায় 2500 টন কাঁকড়া উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে মৎস্য বিভাগ। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। আমদানি করা কাঁচামাল ও রাসায়নিক পণ্য পরীক্ষায় 3 কোটি টাকা ব্যয়ে নির্মিত আধুনিক কেমিক্যাল ল্যাবরেটরি চালু হয়েছে বেনাপোল স্থলবন্দরে। এতে 20 সেকেন্ড থেকে 7 মিনিটেই পরীক্ষা করা যাচ্ছে বিভিন্ন ধরনের পণ্য। ফলে খরচ কমার পাশাপাশি দ্রুত সময়ে পণ্য খালাস সম্ভব হচ্ছে। দেশের বিভিন্ন কারখানার কাঁচামাল ও রাসায়নিক পণ্যের 65 ভাগই আমদানি হয় বেনাপোল স্থলবন্দর দিয়ে। এতদিন বন্দরে আধুনিক ল্যাবরেটরি না থাকায় আমদানিকৃত পণ্য পরীক্ষার জন্য পাঠানো হতো ঢাকা, খুলনা এবং চট্টগ্রামে। পরীক্ষার ছাড়পত্র পেতে সময় লাগত 15 দিন থেকে 1 মাস। ব্যবসায়ীদের দাবির মুখে সম্প্রতি বেনাপোল কাস্টমস হাউসে স্থাপন করা হয়েছে আধুনিক কেমিক্যাল ল্যাবরেটরি। এর ফলে 20 সেকেন্ড থেকে 7 মিনিটেই পণ্য পরীক্ষা সম্ভব হচ্ছে। এতে করে পণ্য দ্রুত খালাস হওয়ায় বন্দরের গতিশীলতা বাড়বে বলছেন বন্দর সংশ্লিষ্টরা। পরীক্ষণ করা সহজ হবে। আগে যেহেতু অনেক দূরে গিয়ে পরীক্ষণ করতে হতো, এখন স্থানীয়ভাবে সেটা করা হবে। একটা ইতিবাচক প্রভাব পড়বে যেহেতু ল্যাবের একটু উন্নয়ন করা হয়েছে
এই ক্ষেত্রে বন্দরের গতিশীলতা আরও বেশি বৃদ্ধি পাবে। ল্যাবে থাইল্যান্ড থেকে আনা 18টি মেশিনের মাধ্যমে পরীক্ষা করা যাবে প্রায় 48,000 রাসায়নিক পণ্য। আমদানি করা 60 ভাগ পণ্যই দ্রুত সময়ে পরীক্ষা সম্ভব বলছেন সংশ্লিষ্টরা। এনবিআর আমাদের একটা মেশিন দিয়েছে যেটা রমন স্পেকট্রোমিটার, এটা দিয়েও প্রায় আপনার 13,000 মতো কেমিক্যাল টেস্ট করা যায়। তো ওই মেশিনটা দিয়ে একটা কেমিক্যাল টেস্ট করার জন্য আপনার 30 থেকে 50 সেকেন্ড টাইম লাগে। আধুনিক ল্যাবরেটরির কারণে উপকৃত হচ্ছেন আমদানিকারক ও ব্যবসায়ীরা। কমেছে হয়রানি সহ অর্থ অপচয়। এই ল্যাবে আমরা দ্রুত একদিনের অথবা 2 দিনের ভিতরে আমরা কেমিক্যাল টেস্ট করে আমরা রেজাল্ট পেয়ে আমরা মাল দ্রুত আমদানিকৃত পণ্য দ্রুত খালাস দিতে পারবো। আধুনিক ল্যাবের কারণে একদিনেই পণ্যের ছাড়পত্র পাওয়ায় আমদানিকারক প্রতিষ্ঠানের কাছে দ্রুত পাঠানো যাচ্ছে মালামাল। ফলে বন্দরের গতি বৃদ্ধির পাশাপাশি বেড়েছে রাজস্ব আদায়। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। সমগ্র বাংলাদেশ শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দেব আরও একবার। শতভাগ বিদ্যুৎ নিশ্চিতে কাজ করছে সরকার, 6টি বিদ্যুৎ কেন্দ্রের উদ্বোধন প্রধানমন্ত্রী। সুনামগঞ্জে স্কুল ছাত্র ইমন হত্যা মামলায় 4 জনের মৃত্যুদণ্ড, আসামিদের 1 জন পলাতক। চিরকুট সহ 3 মরদেহ উদ্ধারের কিনারা করতে পারছে না পুলিশ, এখনো গ্রেপ্তার হয়নি কেউ। উপজেলা নির্বাচনে পক্ষপাত হলে কড়া ব্যবস্থা, কেন্দ্রে অনিয়ম হলে ভোট বন্ধের হুঁশিয়ারি। এবং বুড়িগঙ্গা ও কর্ণফুলী তীরে চলছে উচ্ছেদ অভিযান, নদী রক্ষায় ক্ষমতা বাড়ছে কমিশনের। এই ছিল আজকের সমগ্র বাংলাদেশের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।